অষ্টম শ্রেণী গণিতের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো তোমরা জানো আমরা অলরেডি প্যাটার্ন এই অধ্যায়টা নিয়ে আমরা প্লেলিস্ট তৈরি করছি, যার 2টা ভিডিও অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। আজকে 3য় ভিডিও। তো আজকের এই 3 নাম্বার লেকচারে আমরা মূলত ছোট্ট একটা টপিক শিখব। সেটা হলো যে কোনো একটা সংখ্যা বা কোনো সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। তো এই জিনিসটা কিভাবে বের করতে হয়, এই শর্ট অ্যান্ড মানে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কি শর্টে কীভাবে করা যেতে পারে সেটা আজকে আমরা শিখব। আর হলো এই ক্লাসটা কেন তোমার জন্য ইম্পর্টেন্ট, মাত্র 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ভিতরে তুমি আসলে 2 মার্কের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। কেন? কারণ এইটা সবসময় ক নাম্বারে আসে। তো ক নাম্বারে আসা একটা কোশ্চেন, যেটা বারবার আসার মতো একটা কোশ্চেন, এবং তোমাদের যেই শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেন এটা আসতে পারে। সো 2 মার্কের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। তো আসো আমরা কিভাবে এটা বের করতে হয় সেটা আমরা শিখি। আচ্ছা, এখানে বলতে তোমার কাছে একটা সংখ্যা থাকবে। সংখ্যাটা আসলে র্যান্ডমলি আসবে না, সব সংখ্যা এইভাবে প্রকাশ করা যায় না। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, সংখ্যাটা আমি ধরলাম 13। কত আছে আমার কাছে সংখ্যা? আমার কাছে সংখ্যা আছে হলো 13। আচ্ছা, এই 13কে যদি আমরা ভাঙি, 13কে যদি আমরা বর্গ আকারে কোনো একটা মানে সংখ্যার বর্গ আকারে বর্গের সমষ্টি আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম যেটা আমরা একটু রাফে চলে আসবো। রাফে আমি একটা 13 লিখে রাখলাম। আমি মনে করলাম এই সংখ্যাটাকে যদি আমি ভাঙতে চাই, ধর আমি 1, এটাকে আমি বের করবো হলো 1 স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার দিয়ে। এটা আসলে তৈরি করা সম্ভব কিনা। আমরা জানি কি 1 স্কোয়ার মানে 1, তাহলে 13 থেকে যদি আমরা 1 স্কোয়ার বিয়োগ করি মানে 1 বিয়োগ করি, তাহলে থাকে 12। 12 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা 12 নয়। তার মানে কি 1 স্কোয়ার সামথিং দিয়ে এটা লেখা সম্ভব নয়, তার মানে এটা হবে না। আচ্ছা, পরবর্তীতে আমি কি করব? পরবর্তীতে আমি লিখবো, এখানে 13ই থাকলো, আমি 2 স্কোয়ার ট্রাই করে দেখি। তাহলে 13 থেকে আমি 2 স্কোয়ার বিয়োগ করি। 2 স্কোয়ার মানে কি 4। তো 13 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 9 থাকে। আমরা জানি 9-এর যদি আমি রুট করি তাহলে 3 হয়, তাই না? তার মানে কি 9কে আমি কীভাবে লিখতে পারি বলো তো? 9কে আমরা লিখতে পারি 3 তার স্কোয়ার। হ্যাঁ, এটা হয়েছে। তার মানে আমি 13কে এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে 9। 13 আর এই 9 আর 4 যোগ করলে ঠিকই 13 হয়। তো এইটাই দেখো তো, আমরা এখানে টোটালি কি করছি, টোটালটা উপরটা একটু খেয়াল করো। উপরে আমরা 2টা বর্গ আকারে লিখছি। কি আকারে লিখছি? বর্গ। 2 এর বর্গ প্লাস 3 এর বর্গ। 2 এর বর্গ এবং 3 এর বর্গ দুইটা যোগ করলে কত হয়? 13 হয়। তার মানে 13-র বর্গের সমষ্টি, মানে অন্য সংখ্যার বর্গের সমষ্টি দিয়ে লিখলে কি লেখা যায়? 2 এর বর্গ প্লাস 3 এর বর্গ। এখন কথা হলো যে তুমি কি যে কোনো সংখ্যা নিলে এই বর্গ আকারে লিখতে পারবা? অ্যান্সার হলো না। যেমন তোমার কাছে যদি 14 থাকে, কত আছে? 14। এটা 14কে তুমি মানে দুইটা সংখ্যার বর্গ আকারে লিখতে চাও, সাপোজ বর্গের সমষ্টি আকারে লিখতে চাও, তাহলে প্রথম কি করতে পারো তুমি? 14 থেকে তুমি 1-এর বর্গ বিয়োগ করো, তাহলে কত থাকে? 13। 13 অ্যাবসোলুটলি পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে 1-এর বর্গ আকারে লেখা যাবে না। 14 থেকে তুমি 2-এর বর্গ বিয়োগ করো মানে 4। 4 বিয়োগ করলে থাকে 10। 10ও কিন্তু তোমার পূর্ণবর্গ না, হবে না। তারপরে তুমি 14 থেকে 3-এর বর্গ বিয়োগ করো। 3-এর বর্গ কত হয়? 9। 14 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে। 5ও পূর্ণবর্গ না, তার মানে কোনোটাই হলো না। 1, 2, 3 কোনোটাই হবে না। 4 নিয়ে আসলে তো 16 হয়ে যায়, 14 থেকে বেশি হয়ে যায়। আমি যদি 14 থেকে 4-এর বর্গ বিয়োগ করি তাহলে এটা তো 16। 16 থেকে 14 বিয়োগ করলে -2। -2 তো আর এই অ্যান্সারটা আসবেই না। তার মানে বোঝা গেল যে 14কে আসলে এইভাবে উপরেরটা যেভাবে আমি প্রকাশ করছি সেইভাবে প্রকাশ করতে পারবা না। তার মানে কি আমাদের কাছে যত সংখ্যা আছে সব সংখ্যাকেই যে তুমি এই দুইটা সংখ্যার বর্গ আকারে, বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবা এটা নয়, সবগুলা করতে পারবা না। তাহলে কয়টা করতে পারবা? কথাটা হলো যে এটা মনে রাখতে হবে, 1 থেকে 100 পর্যন্ত আমাদের যেই সংখ্যা আছে, কয়টা সংখ্যা? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা। এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ভিতরে মাত্র 34টি সংখ্যা আছে। কয়টি? 34টি সংখ্যা আছে, যেই সংখ্যাগুলোকে আসলে আমরা এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি আকারে লিখতে পারি। বুঝতে পারছো? মাত্র 34টা, এবং এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। কেন 34টা মনে রাখতে হবে? কারণ এটা তোমার টিকে আসবে, এমসিকিউতে আসবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা চলো কয়েকটা সংখ্যা আমরা বের করার একটু চেষ্টা করি। কিভাবে এটা বের করে সেটা আমরা একটু চেষ্টা করি। ওকে, আমরা এটা একটু লক করে দিই। আচ্ছা, লক করে গেছে। এটা আমরা একটু ডিলিট করে দিই। হ্যাঁ, টোটাল স্লাইডটা ডিলিট করে দিই। ওকে, এখানে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা একটু ট্রাই করি। তো চলো, যেমন আমি 13 অলরেডি করছি। 8 প্রথম থেকে আমরা করি। ধরো প্রথমে আছে 2। 2কে আমরা কি লিখতে পারি? 2। দেখো তো আমরা রাফে চলে যাও সবসময়। প্রথমে 1-এর বর্গ বিয়োগ করব। 1-এর বর্গ বিয়োগ করলে 1 থাকে। 1কে আমরা 1-এর বর্গ আকারে লিখতে পারি, তাই 2কে আমরা লিখতে পারি 1-এর বর্গ প্লাস 1-এর বর্গ, এটা লিখতে পারি। আচ্ছা, এরপরে যে সংখ্যাটা আছে 5,
আচ্ছা 5-এর ক্ষেত্রে কী করব, আমি রাফে এখানে 5 লিখব, 5 থেকে আমি 1-এর বর্গ বিয়োগ করব, তাহলে তাকে 4, 4কে কী লেখা যায়, 4 ইজিক্যাল টু লিখতে পারি 2-এর বর্গ, তাই আমি লিখতে পারি 1-এর বর্গ প্লাস 2-এর বর্গ ইজিক্যাল টু 5। তারপরে আছে 8, দেখো 8, তো 8কে আমরা প্রথম যেটা করব 8, আমি তো কিছুই জানি না যে 8কে কত বর্গ দিয়ে লেখা যায়, আমি জানি না, আমি কী করব, প্রথমে 8কে 1-এর বর্গ লিখব, তাহলে 1-এর বর্গ যদি দিই, 1-এর বর্গ যদি এখান থেকে বিয়োগ করি তাহলে এখানে থাকে 7, 7 তো পূর্ণবর্গ না, মানে এইটা হবে না, 8কে 1-এর বর্গ আকারে লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে আমাকে 2-এর বর্গ, তাহলে 2-এর বর্গ দিয়ে আমি ট্রাই করি দেখি তো, 2-এর বর্গ যদি আমি এখানে বিয়োগ করি তাহলে এখানে থাকে 4, এখানে থাকে আমার 4, 4কে আমরা কি লিখতে পারি 2-এর বর্গ, তাহলে আমরা এখানে লিখতে পারি 2-এর বর্গ আর 2-এর বর্গ, এটা লিখতে পারি 2-এর বর্গ প্লাস 2-এর বর্গ। এরপরে আছে 13, 13টাকে আমি কি লিখতে পারি, 13টাকে ঠিক একইভাবে একটু আগে আমরা দেখলাম 13, 13কে আমরা 1-এর বর্গ আগে বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে এখানে 12, 12 পূর্ণবর্গ সংখ্যা নয়, হবে না। আচ্ছা 13 থেকে আমি কি করতে পারি 2-এর বর্গ বিয়োগ করতে পারি, 2-এর বর্গ মানে 4, তাহলে এখানে থাকে 9, 9কে আমরা 3-এর বর্গ আকারে লিখতে পারি, তাহলে এখানে লিখবো 2-এর বর্গ প্লাস 3-এর বর্গ। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটু বড় সংখ্যা দিয়ে করে দেখি, যেটা হলো 50, নিচে আছে কত 50, তাহলে কীভাবে লেখা যেতে পারে, চলো আমরা একটু আগে শিখে ফেলছি, তো একটু বড় সংখ্যা দিয়ে শিখলে আমরা আরও ভালো শিখে যাব। তো এখানে আছে প্রথমে 50, আচ্ছা 50কে আমরা এখানে লিখলাম 50, ঠিক আছে, 50কে প্রথমে 1-এর বর্গ করব, 1-এর বর্গ দিয়েই হয়ে যাবে। দেখো এখানে যদি -1-এর বর্গ করি, 1-এর বর্গ করলে 50 থেকে 1 বিয়োগ হবে 49, 49কে অ্যাবসোলুটলি 7 7টা 49 এইভাবে লেখা যায়, তাহলে 50কে আমরা লিখতে পারি 1-এর বর্গ প্লাস 7-এর বর্গ। এটা তো হইল, এখন একাধিকভাবে করা যায় কিনা, এটা তো আমি এইভাবে প্রকাশ করতেই পারি 50 ইজিক্যাল টু 1-এর বর্গ প্লাস 7-এর বর্গ। এখন আমাদের অ্যান্সার হলো যে এটা একটা না একাধিকও হইতে পারে। আমি যখন বললাম যে 1 থেকে 100-র ভিতরে যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে মোট 34টা সংখ্যা আছে, যেগুলোকে কি করা যেতে পারে, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি, দুইটা সংখ্যা, যেমন এই যে 5কে 1 এবং 2 সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, এবং সেটা কত টোটাল 1 থেকে 100-র ভিতরে এমন সংখ্যা আছে কয়টা, 34টা, এমন সংখ্যা আছে কয়টা 34টা, এবং এই 34টার ভিতরে কিছু কিছু স্পেশাল অল্প কিছু কি আছে, আরও সংখ্যা আছে যেগুলোকে একাধিকভাবে প্রকাশ করা যেতে পারে। কি হবে, একাধিকভাবে। এর ভিতর 34টার ভিতরে বেশিরভাগই ম্যাক্সিমামই কি হয়, 2 একভাবে প্রকাশ করা যায়। এই যে যেমন 5কে 1 প্লাস 2, 1-এর বর্গ প্লাস 2-এর বর্গ, 8কে 2-এর বর্গ প্লাস 2-এর বর্গ, আর কোনোভাবে করা যায় না, কিন্তু এর ভিতরে অল্প কিছু সংখ্যা আছে যেগুলোকে একাধিকভাবে প্রকাশ করা যেতে পারে, তার ভিতরে 50 একটা। তাহলে 50কে তো এইভাবে আমি প্রকাশ করলামই। এবার চলো আমরা একটু সামনে ফার্দার আগাইতে থাকি, তখন আমি 50কে আরও বর্গ আকারে প্রকাশ করতে চাচ্ছি, আমি চাই 2-এর বর্গ, দেখবো যে 50 2-এর বর্গ আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে 2-এর বর্গ যদি আমি 50 থেকে বিয়োগ করি তাহলে থাকে 46, 46 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা কোনটা, পূর্ণবর্গ সংখ্যা প্রথমে 1, 1-এর পরে 4, 4-এর পরে 9, কীভাবে মনে হচ্ছে 1 গুণ 1 1, 2 গুণ 2 4, 3 3-কে 9, তারপরে আসবে 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, হ্যাঁ 28 64, এইগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তুমি 8-এর পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 8-এর সাথে 8 গুণ করো, 8-এর যে বর্গ সংখ্যা হবে কি 8-এর সাথে 8 গুণ করে, 9-এর বর্গ সংখ্যা 9-এর সাথে 9 গুণ করে, ঠিক এইভাবে। তো এইটা হলো না আমার 46, যেহেতু বর্গ সংখ্যা হচ্ছে না, তার মানে 2-এর বর্গ আকারে 50কে লেখা যাবে না। আচ্ছা 50কে আমরা চলো 3-এর বর্গ হয় কিনা দেখি তো, 3-এর বর্গ, 3-এর বর্গ কত হয় 9, 50 থেকে 9 বিয়োগ করলে হয় 41, 41ও পূর্ণবর্গ না, বাদ এটা, তাহলে 3-এর বর্গ করেও লেখা যাবে না। এটা 50কে তুমি করো 4-এর বর্গ, 4-এর বর্গ কত হয় 16, 50 থেকে যদি তুমি 16 বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার আসে এখানে কত, এখানে আসে 4-এর বর্গ 16 যদি বিয়োগ করো 34 হবে, এটা হবে 34, 34ও পূর্ণবর্গ না, এটা হবে না। এবার যদি আমি 50 থেকে যদি আমি 5-এর বর্গ বিয়োগ করি, 5-এর বর্গ 25, এখানে থাকে 25, 25 ইজিক্যাল টু 5-এর স্কোয়ার, এই 5 পর্যন্তই, কারণ 5-এর বেশি গেলে এই দিকে কমতে থাকবে, 5-এর বেশি গেলে কত হবে দেখো তো, আমি যদি 50 - 6-এর বর্গ করি, 6-এর বর্গ কত 36, 36 থেকে যদি আমি 50 বিয়োগ করি তাহলে এখানে থাকে কত 36, 36 থেকে 50, একটু দাঁড়াও, 50 মাইনাস 36, 14 থাকে এখানে, 14, যেহেতু এই 5 5 যখন দুইটা সংখ্যা মিলে যাবে, দেখো উপরেও 5 নিচেও 5, তখন তোমার আর ফাদার আগানোর দরকার নেই, ওই পর্যন্তই থাকবা। আচ্ছা এখানে তাহলে আমি দেখছি এই অংশটা হচ্ছে, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি 5-এর বর্গ প্লাস 5-এর বর্গ, এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, একাধিক সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করলাম। চলো আরও একটা আমরা করে দেখি, এইটা এই যে নিচের যে মানটা আছে এইটা দিয়ে করে দেখি 65, মানে 65 আছে আমার কাছে, কারণ 65-এর আমার বর্গ আকারে প্রকাশ করতে হবে। প্রথম কাজ কি, প্রথম কাজ হলো 65 আমি এখানে লিখে নিলাম রাফে, আমি 1-এর বর্গ করব,
1 এর বর্গ যদি আমি করি তাহলে এখানে থাকে 64, 64 ইজিক্যাল টু কি হবে 28টা 64 8 এর বর্গ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 এর বর্গ প্লাস 8 এর বর্গ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। চলো আর একটু সামনে যাই, এটা আরও বেশি করা যায় কিনা আমরা দেখি। তাহলে আবার নিলাম আমরা 65, 65কে এখন 2 এর বর্গ দিয়ে আমি বিয়োগ করব। কিছু কিছু মনে মনে করবা, 65 থেকে 2 এর বর্গ মানে 4 বিয়োগ করা, ক্যালকুলেটারে খালি মনে মনে করো 65 আছে 2 এর বর্গ বিয়োগ করব মানে 4 বিয়োগ করব, 61 থাকে, 61 পূর্ণবর্গ নয়। তারপরে 65 সাথে 3 এর বর্গ 9 বিয়োগ করব, তাহলে 65 মাইনাস 9 করবা। দেখো আমি এই যে ক্যালকুলেটার নিলাম 65 মাইনাস 9 করলাম 56, 56কে তুমি এখানে রুট করার চেষ্টা করো, রুট অ্যান্সার দাও, দেখবে যে পূর্ণবর্গ হচ্ছে না। এটা আমি 4 এর বর্গ করব, তাহলে 65 মাইনাস 4 এর বর্গ কত হয়, 4 এর 4 এর 16, তুমি 16 বিয়োগ করো 49, তাহলে এইটা আসছে দেখো তো 65 মাইনাস 4 এর বর্গ ইজিক্যাল টু কত হয়, 4 4 16, 65 থেকে 16 বিয়োগ করলে কত হয় 49, 49 ইজিক্যাল টু কি লিখতে পারো 7 এর বর্গ, তাহলে এটাকে তুমি লিখতে পারো কি 4 এর বর্গ প্লাস 7 এর বর্গ। জাস্ট মনে মনে মাথার ভিতরে খালি নিয়ে আসো যে আমার কাছে সংখ্যা আছে 65, প্রথমে 1 এর বর্গ আকারে লেখা যায় কিনা, তারপর 2, তারপর 3, যেই বর্গ আকারে লিখতে চাচ্ছ সেই বর্গটা এর থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে যে অবশিষ্ট মান থাকবে সেই মানটা পূর্ণবর্গ হয় কিনা তাই দেখো, তাহলেই যদি ওইটা পূর্ণবর্গ হয় তাহলে ওই দুইটা আকারে লিখে দাও, তাহলে হয়ে গেল। চলো এখানে তোমাদের কয়েকটা কাজ আছে, এই কাজগুলো আমরা একটু করি। কাজ প্রথম যে কাজটা আছে 130, এখানে আছে 130, 170, 185, এই দুইটিকে কি বলছে দুইভাবে, দুইটিকে বর্গের আকারে আমাদের সমষ্টি আকারে দিতে হবে। তাহলে প্রথমে 130, এইটা আমি একটু করে দেই, দেখো 130, তাহলে প্রথম কাজ থাকবে কি 1 এর বর্গ, তাহলে কি করবা তুমি প্রথমে তুমি ক্যালকুলেটরে চাপ দেবা 130 মাইনাস 1 এর বর্গ কত হয় 1, এটা তাহলে কত আসবে 129, এই 129কে জাস্ট রুটের ভিতরে দিবা, দেখবা যে 129 এর রুট হয় না, কত হয় না 129 এর রুট হয় না, রুট হয় অবশ্য কিন্তু এটা কি হয় না পূর্ণবর্গ সংখ্যা হয় না, সো এটাকে 1 এর বর্গ আকারে তুমি লিখতে পারবা না। পরের কাজ কি থাকবে, পরবর্তী কাজ এই 130 আবার চাপ দিবা, চাপ দিয়ে মাইনাস কি করবা 2 এর বর্গ, 2 এর বর্গ, তার মানে কত হবে 130 মাইনাস 2 এর বর্গ 4, যদি এটা বিয়োগ করে 126, 126ও পূর্ণবর্গ সংখ্যা নয়, সো এটাও বাদ। এবার 3 এর বর্গ, তুমি একই কাজ করো 130 মাইনাস 3 এর বর্গ 9, এটা বিয়োগ করলে হয় 121, দেখো তো এই যা 130 মাইনাস 3 এর বর্গ, তাহলে এখানে থাকে হলো 121, 121কে আমরা লিখতে পারি কি 11 তার স্কোয়ার, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 3 এর বর্গ প্লাস 11 বর্গ, এইটা এইভাবে লেখা যেতে পারে। এটা ফার্দার আরও একটু আগাও, তুমি 130 নাও, এবার 4 এর বর্গ করো মাইনাস 4 তার স্কোয়ার, এটা 114 পূর্ণবর্গ নয় বাদ, তারপর আবার 130 নাও মাইনাস, এবার তুমি 5 এর বর্গ করো, 5 এর বর্গ করলে এখানে আসে 105, এইটাও হবে না, 130 মাইনাস 6 এর বর্গ করো, এটা অ্যান্সার আসবে 94, এটা হবে না। তারপরে যদি করি 130 মাইনাস 7 এর বর্গ, তাহলে এইটা মান আসে 11, এই যে এইটা হবে, তাহলে 130 মাইনাস 7 এর বর্গ, এটা কত হয় দেখো তো, এইটা মান আসে হলো 81, বা এটাকে বলতে পারি আমরা যদি বাংলায় লিখি এটাকে লিখতে পারি 81, 81 ইজিক্যাল টু কি 81 ইজিক্যাল টু কি 9 নং 81 মানে 9 এর স্কোয়ার, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি ইজিক্যাল টু 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটা যে 130 কীভাবে বের করলাম। ঠিক একইভাবে তুমি 170-এর মানটাও একইভাবে বের করতে পারো, এই ঠিক একইভাবে তুমি 170-এর মানও বের করতে পারো। জাস্ট 170 লেখো, 70 লিখে প্রথমে 1 এর বর্গ বিয়োগ করো, তারপর 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, যেই বিয়োগ ফলটা পূর্ণবর্গ হবে সেটাই ওর কি হবে, ওর বর্গর সমষ্টি রূপে এখানে বসবে। এখানে একটা মান দিয়েছে সেটা হলো কি 325কে 3টি ভিন্ন উপায়ে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে 3টি ভিন্ন উপায়ে তোমাকে এখানে করতে হবে। তাহলে 3টি ভিন্ন উপায়ে যদি খুঁজতে হয় তাহলে তোমার অবশ্যই এখানে একটু সময় দিতে হবে, কিছুটা সময় দিতে হবে। তো আশা করি এটাও আমরা বের করতে পারবো। চলো আমরা এটা করি। ধরো আমার কাছে আছে 325, ওকে, 325কে আমরা 3টা ভিন্ন উপায়ে খুঁজবো। তাহলে প্রথমে 1 বিয়োগ করবা, 324 হবে। অবভিয়াসলি 324 পূর্ণবর্গ সংখ্যা নয়, হ্যাঁ 324 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 325 থেকে যদি আমরা 1 এর স্কোয়ার বিয়োগ করি তাহলে 324, তাহলে 324কে আমরা যদি আবার রুট করি, রুট করলে আসছে হলো 18 তার স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 এর স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, এই একটা লিখলাম। একইভাবে তুমি 2 নিয়ে আসবা, 3 নিয়ে আসবা, 4 নিয়ে আসবা, 5 নিয়ে আসবা, নিয়ে আসে দেখবা যে কোনটা মিলে, যেটা মিলবে সেটা দিয়ে তুমি পূর্ণবর্গ এখানে করতে পারবা। আশা করি এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো। তোমার কাছে যেই সংখ্যা দিক না কেন তুমি জাস্ট 1 থেকে শুরু করবা, করে পরবর্তীতে মানগুলা বের করবা।
আশা করি এই পূর্ণবর্গ সংখ্যাগুলো এই যে ব্যাপারটা আছে যেটা যে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবং যদি আজকে ক্লাস ভালো লাগে অবশ্যই প্রাইম পাঠশালাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।